এরকম আলো আর অন্ধকারে কতদিন, এবার তো পুরো আলোতে আসার সময়। হাক এই শব্দটা বিভিন্ন রকম ভাবে ইউজ হতে পারে। তার মধ্যে আমরা জানি এইটা এক ধরনের হাক, যে হাকটা কারোর থেকে একটা ছিনিয়ে নেওয়া, মানে আমার নিজের প্রাপ্য আমাকে ফিরিয়ে দাও, মানে আমার নিজের প্রাপ্য আমাকে দাও, এরকম একটা বিদ্রোহী ভাবে যেটা ছিনিয়ে নেওয়া। আবার এই সেম হাক শব্দটা, মানে আমার প্রাপ্য এইটার মানে যেটা, সেই শব্দটা অন্যরকম ভাবে ইউজ হতে পারে, যে যাতে আমার হাকটা তুমি রেখে দাও, মানে আমার হাকটা দাও তুমি, মানে আমার হাক আমি তোমাকে দিচ্ছি, তুমি রাখো বা থাকো, আমার হাকটা তোমার প্রাপ্য। এটা হলো একটা পার্থক্য। কি ভুল কি ঠিক সবাই জানো, সবাই জানে, আলাদা করে কিছু বলার নেই। সবাই যেটার জন্য দাবি করছি আমরা সেটাই করব, করে যাব। কিন্তু কিছু কিছু বেসিক জিনিস, কিছু কিছু জিনিস যেগুলো মানে একজন হলো আমার ভিডিও দেখে বুঝবে বা দেখতে পারবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ আমি খুব চিন্তিত, যেরকম ভাবে সুশান্ত সিং রাজপুরের ব্যাপারটা যদি আমরা না ভুলে যাই, যেরকম ভাবে সিবিআই তদন্ত হলো, যেরকম ভাবে বিরাট মাথা ছিল, তার উপরে অনেক বড় বড় লোকজনদের মাথা ছিল, সেখান থেকে যেরকম ভাবে ডাইভার্ট হয়ে এখনো সেই কেস চলছে, কোনো সুলা হলো না, কোনো জাস্টিস আমরা পেলাম না, পাইনি। তো সেরকম ভাবেই কিছু কিছু বিক্ষিপ্ত ভাবে কেসগুলো ঘুরে যেতে পারে। তো সেটা যাতে না হয়, আমরা সব একজোট এবার খুব স্ট্রং ভাবে। সন্দীপ ঘোষ কে? সন্দীপ ঘোষকে কেন এত লোকানোর চেষ্টা? সন্দীপ ঘোষকে কেন এত বলা হচ্ছে যে পাওয়ারফুল বা কি বৃত্তান্ত? কেন? মানে সন্দীপ ঘোষ কে? সন্দীপ ঘোষের হিস্ট্রি কি? কেন? মানে সে তো অপরাধী, মানে সে এই কেসে জড়িয়ে থাকুক বা না থাকুক, সে তো প্রথম থেকেই অপরাধী। মানে এটার জন্য তাকে কেন আড়াল করা হচ্ছে, তাকে কেন এতদিন লুকিয়ে রাখা হয়েছিল, বা তাকে এখনো কেন এরকম ভাবে সেভ করা হচ্ছে, আমি জানি না। আর সবারই প্রশ্ন, যাই হোক। তো সেই বিষয়ে আমি কিছু ইনফরমেশন দিতে চাই। বেশ কিছুদিনে এনাকে যারা চেনেন তাদের খুব ভালো কথা, তারা নিশ্চয়ই জানেন ইনি কি বলেছেন বা কিছু। আর যারা চেনেন না তাদেরকে আমি বলে দিই, ইনি হলেন 16 বছর ধরে আরজি করে জব করেছেন। আমাদের আরজি করে যেখানে ঘটনা ঘটেছে সেখানে চাকরি করেছেন। কিন্তু এনার অবস্থা এমন হয়েছে, সরকারি চাকরি থাকতেও ইনি কোনো পেনশন পাবেন না, আরও সরকারি যা যা ফেসিলিটিস হয় কিচ্ছু পাবেন না। কারণ হলো ইনি 2023-এর মার্চ মাসে এই সন্দীপ ঘোষের কিছু রহস্য ফাঁস করেছিল, সেটার জন্য লড়েছিল, সেইটা তার দোষ। তার জন্য ইনি দুবার ট্রান্সফার হয়ে গেছে অলরেডি। আর বললাম যেরকম পেনশন বা যেরকম যাবতীয় যা যা হয় সেগুলো পাবেন না, তার থেকে বঞ্চিত। ये नेशनल मेडिकल कॉलेज में वाइस प्रिंसिपल थे, नहीं वहाँ भी इनके अगेंस्ट में काफ़ी कंप्लेन था। एक डिपार्टमेंटल इंक्वायरी भी हुआ था और इनका विजिलेंस कमीशन में भी कंप्लेन हुआ था, विजिलेंस में भी फाइल था। लेकिन पैसा और पावर, अभी तो अब मैं क्या बोलूँ, मैं तो खुद इनके अगेंस्ट में लड़के सफरर हुआ हूँ और इतना झेला हूँ। तो पैसा पावर मगर इंसानियत कहाँ है? इंसानियत नाम की चीज़ है। जिन्होंने इंक्वायरी किया इनके अगेंस्ट में, उन्होंने इनको क्लीन चिट दिया, क्यों दिया मुझे पता नहीं। देखा मैंने ऐसा इंसान नहीं देखा, प्रिंसिपल तो क्या, मैंने अपनी ज़िंदगी में इतना गंदा इंसान नहीं देखा। लेकिन संदीप घोष चूँकि गलत आदमी थे, उनके कुछ दोस्त है जो बाहर से, जो आरजी करके नहीं है, बाहर के, वो बीच बीच में लड़कियां लेके गेस्ट हाउस में आते थे और ठहरते थे। ये बिल्कुल सच है, क्योंकि ये मैंने खुद वेरीफाई किया हुआ है और उस वक्त का केयर टेकर से भी किया हुआ। और मैं भी नाइट ड्यूटी में था, तो मैं एक सरप्राइज विजिट में गया था देखने के लिए, तो मैं इन लोगों को देखा था। मगर कभी क्या है, क्योंकि वो लोगों में से एक लोग बहुत पावरफुल थे, इसलिए मैंने मुंह नहीं खोला, मैं खामोश रहा। और एक के बारे में मैंने पता किया, तो ये गेस्ट हाउस में ये होता था, एडल्टरी होता था, और ये डॉक्टर संदीप घोष के इन्वॉल्वमेंट से ही होता था। और सिर्फ यही नहीं, कुछ जूनियर डॉक्टर जो उनका प्यादा है, वो लोग भी लड़कियां लेके गेस्ट हाउस में जाते थे। जब संदीप घोष सिक्योरिटी अपना बढ़ाए, अपना पावर बढ़ाए, तो उन्होंने बाउंसर रखा था, जिसमें 4 बाउंसर था। इसमें ये संजय राय को भी मैंने प्रिंसिपल के साथ में देखा, उनके घर में देखा, और वो ड्यूटी करते थे। और ये मैंने पहला प्रिंसिपल देखा जिसका घर कभी कभी इनसाइड से लॉक हो जाता था, क्योंकि कोई भी एडमिनिस्ट्रेटर अपना घर, अपना ऑफिस चेम्बर भीतर से लॉक नहीं करता। ये अक्टूबर 2022 में वो स्टूडेंट लोग एक एजिटेशन किया था, क्योंकि कुछ स्टूडेंट के साथ ये गलत किए थे, दुर्व्यवहार किए थे, और कुछ को इन्होंने फेल करवा दिया था, और कुछ के घर पे इन्होंने पुलिस भेज दिया था। तो उन लोगों का गुस्सा इनके ऊपर जो था, वो बहुत ज़्यादा गुस्सा था। तो ये सारा रात जो इनका घर घिराव करके रखे, फिर ये सुबह में अचानक से 4:30 या 5 बज रहा होगा, मैं भी उस दिन था रात को, तो इन्होंने दरवाज़ा खोल कर उन लोगों के बदन पे पाँव दे के चढ़ के, जिसमें लड़कियां भी थी, रौनते हुए ये भागे।
तो चूंकि ये उन लोगों के बदन पे चढ़ के गए तो इसके वजह से इनको दौड़ाया, लगभग 3 किलोमीटर तक उन लोगों ने इनको फॉलो किया। एंटी करप्शन विजिलेंस कमीशन में काफ़ी, उसके बाद से मैं हेल्थ डिपार्टमेंट को भी चिट्ठी दिया और उनके साथ ये मेरा फिर ओपन वार हो गया, क्योंकि फिर वो उनका ट्रांसफ़र हुआ नहीं और मेरा ट्रांसफ़र हो गया हेल्थ रिक्रूटमेंट बोर्ड में। तो मुझे अलग अलग तरीके से परेशान करने लगा, मुझे उन्होंने टारगेटेड कर लिया। ऐसा लगता था कि कोई मुझे फॉलो कर रहा है, मुझे मारना चाहता है। मेरे मोबाइल में धमकियां आने लगा, फ़ोन आने लगा। मैंने पुलिस को भी कंप्लेन किया। फिर मैं डर गया, मेरा परिवार डर गया। पता नहीं किसी वजह से मेरी बेटी के मोबाइल में भी फ़ोन आने लगा इस तरह का। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। कि हाँ, प्रमोशन दे के वाइस प्रिंसिपल से आरजीकर में प्रिंसिपल बनाया, फिर आरजीकर से उनको नेशनल मेडिकल कॉलेज में। মানে কি অদ্ভুতভাবে কি স্বার্থ, কি লোকানোর ভয়, কি ধামাচাপা দেওয়ার ভয়, বা কারা কারা ফাঁস হয়ে যাওয়ার ভয়, কি সাহসে, কোন সাহসে তাকেই আবার কিছু ঘন্টার মধ্যে আবার সেইখানেই আবার ট্রান্সফার করা হয়, সেখানে প্রিন্সিপাল হয়ে। ওখানে ছিলেন আগে ভাইস প্রিন্সিপাল, আবার এখন ঘুরিয়ে ফিরিয়ে তাকে ওখানে প্রিন্সিপালের পদে ফেরত পাঠানো হচ্ছিল। इसके खिलाफ कुछ वहाँ के स्टाफ लोगों ने कंप्लेन किया था और सिस्टर्स लोगों ने भी कंप्लेन किया था, दुर्व्यवहार किया था उन्होंने कुछ सिस्टर लोगों के साथ, और करप्शन का भी मामला था। মানে এটা হচ্ছেটা কি, এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এটা খুবই প্যাথেটিক। পিডাব্লিউডির থেকে টেন্ডার ফেন্ডার হ্যানত্যান করে হাবিজাবি করে কাজ শুরু করতে লোকের 3 থেকে 6 মাস তো মিনিমাম টাইম লাগেই। আমি যেটুকু জানি, যেটুকু দেখছি, যেটুকু এর আগেও জানতাম, এটা কমন সেন্স। সেখানে এক রাতের মধ্যে ভাঙাভাঙি শুরু হয়ে গেল প্রিন্সিপালের অর্ডারে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চেস্ট মেডিসিন বিভাগের যে সেমিনার রুম, সেই সেমিনার রুমের সামনে। এখানে কলকাতা পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছে এবং যে প্লেস অফ অকারেন্স পিও তার সামনেই এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং বারবার যে প্রশ্নটা হচ্ছে একাধিক জায়গায় কিন্তু মেইনটেনেন্সের কাজ, সেই কাজ চলছে। অর্থাৎ এই যে জায়গা সেমিনার রুমের বাইরে এই যে রুম, সেই রুমে যেমন কনস্ট্রাকশনের কাজ হয়েছে বা এখানে ভাঙা হয়েছে, সেই জায়গায় নিঃসন্দেহে প্রশ্ন উঠছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কিনা, এবং কলকাতা পুলিশের নজরদারি যেখানে এখানে রয়েছে সেখানে কিভাবে কারা এই কাজ চালালেন, হাসপাতাল কর্তৃপক্ষই বা কি ভূমিকা পালন করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার। আবার বলছে নাকি রামবামের ষড়যন্ত্র, মানে লোক পাঠালো, স্পষ্ট বলছে রামবামের কাণ্ড কারখানা। সেই 14 তারিখ রাতে যেটা আরজি করে গিয়ে ভাঙাচোরা হলো, সব স্পষ্ট। সাধারণ বুদ্ধি তো মানুষের কম নেই, বুদ্ধি কম নেই বলে এত লোক, এত মানুষ রাস্তায় আজকে প্রতিবাদে। তার মধ্যে হ্যাঁ কিছু কিছু ব্যক্তির পলিটিক্যাল স্বার্থ আছে হয়তো, কিন্তু হ্যাঁ এখন এটা এই মুহূর্তে পলিটিক্যাল, কারণ এটাতে রাজ্যের সব মেন মাথা তারা জড়িত, সেটা স্পষ্ট। তার জন্য এখন এটা এইদিকেই চলে গেছে। কিন্তু এটা যখন শুরু হয়েছিল, যখন 14 তারিখ ছিল, তখনও এটা পলিটিক্যাল ছিল না, একদমই ছিল না। এটা জানা উচিত সবার। এই ভাঙচুর, এটা আন্দোলনকারীরা যদি ভাঙচুর করে বা কিছু, এর যেরকম ভাবে রামবাম করে ওটাকে হ্যান ত্যান পার্টি বলে অনেক কিছু ভাবে ধামাচাপা দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এসব করে যেটা করার চেষ্টা করছে, তারা নিজেদের আন্দোলনের জায়গা যেখানে করছে তারা সেইটাও ভাঙবে, সেখানকার বসে থাকে সবকিছু ভেঙে ফেলবে। মানে এটা কি, মানে কোন সেন্স? মানে যারা ভাঙচুর করেছে তাদের দেখো, তারা তো মাত্র ওখানে 60 থেকে 70 জন বা ম্যাক্সিমাম 80 জন গিয়ে ভাঙচুর করেছে। এখানে পুলিশ ছিল 150 জন, মিনিমাম 120 থেকে 150 জন পুলিশ ছিল। এরা সামলাতে পারলো না, সব পাকা পালালো। তো এটা কি, এটা প্ল্যান নয়? পুলিশরা ছাড়লো না? সেখানে স্পষ্ট ভয়েসে ভিডিওতে প্রমাণ আছে। ওরা বলছিল সেমিনার হলে যাবে, সেমিনার হলটা কোথায়, যারা ভাঙছিল সেখানে যে ভিডিও আছে। কেন? এটা যারা এখনো এটা নিয়ে বলছে বা যারা বোঝানোর চেষ্টা করছে, সাধারণ বলদা মানুষগুলো পেয়ে, গ্রামগঞ্জে যাদের ঠিকঠাক খবর পৌঁছায় না কানে, বা যাদের কম বিচার বুদ্ধি, যারা সরল মানুষ, তাদেরকে 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কিনে তাদেরকে কি বোঝানোর চেষ্টা? এইভাবে কি হবে? কতদিন হলো? তো উই ওয়ান্ট জাস্টিস। কিছু কিছু মানুষজন এমন কথা বলছে এখনো, মানে তো অবাক হয়ে যাওয়ার কথা। সবাই অল্প হলেও ওয়াকিবহল, তা আমি সেই বিস্তারিত তো যাচ্ছি না। কিছু কিছু নিউজ চ্যানেলে এসেও যারা বলছে, আমার কিছু চেনা পরিচিত, তারা এমনভাবে বলছে, তারা বলছে তারা জাস্টিস চায়, খুব বাজে কাজ হয়েছে, কিন্তু এমনভাবে সব কিছু জেনে বুঝেও এই প্রশাসনকে বা এই সব যারা ক্ষমতায় আছে, যারা দোষী বোঝা যাচ্ছে, তাদেরকে গার্ড করছে তাদের কথার ফাঁজে। মানে আমি জানি না, বলছে প্রমাণ হোক তারপরে বললো, মানে এটা কি? আর নিউজ চ্যানেলে এসে তো কোন জন্মে কি হয়েছিল, কোন কার বাবার আমলে, দাদুর আমলে কি হয়েছিল, সেসব নিয়ে প্রথমে কথা খুঁজে না পেয়ে সেগুলো নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কথা ঘোরানোর চেষ্টা করছে।
এটা হচ্ছে, আরে ভাই এখনকার কথা বলো, এখন কি হচ্ছে, এখন কি চলছে, কোন কোথায় কি হয়েছে, কি হবে বা কি হয়েছিল ওয়ান্স আপন এ টাইম জেনে লাভ নেই। এখন যেটা হয়েছে সেটা খুব নৃশংস, এখন যেটা হয়েছে সেটা অনেক বড় ষড়যন্ত্র, তো সেইটার বিচার চাই, এক্ষুনি চাই। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সম্মানীয় মহিলা, তার সেই পার্টির লোক, দলের লোক যখন এই একটা সাংঘাতিক চূড়ান্ত নিম্নমানের ঘটনার এগেনস্টে যখন বলছে তারা কিছু, তাদেরকে পদ থেকে সরিয়ে দিচ্ছে সাথে সাথে, একদিন বা দুদিনের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে পদ থেকে সরিয়ে দিচ্ছে তাকে নোটিশ দিয়ে বা কিছু যে কোনোভাবে তাদের যেই প্রসিডিওর সেই প্রসিডিওরে তাদেরকে সরিয়ে দিচ্ছে। কিন্তু যারা তাদের সেম দলের সেম কোনো একটা পদ হোল্ডার, তারা যখন এইসব ভুলভাল কথা বলছে, মানে যা খুশি বলছে, মানে জানি না কেন বলছে, তারা কোন, মানে তারা কেন, তাদের নাম মানুষ জানি না আমি, মানে তারা কেন কি করে মানুষ আমি জানি না, তাদের কোনো অ্যাকশন নেই, তাদের উপর কোনো অ্যাকশন নেই। অদ্ভুত এইসব লোক কারা। कोलकाता में एक मतलब वो जो घटना घट गया, हम लोग एज अ फुटबॉल लवर, हम लोग दोनों क्लब है, जो क्लब में आमने सामने टक्कर होता है, ठीक है, एक सपोर्टर दूसरे सपोर्टर को मारता है, मतलब गाली देता है, मारता है, लेकिन ये जो गेम है, ये गेम रोक दिया हम लोगों का गवर्नमेंट, क्योंकि बोला कि ये गेम होने नहीं देंगे, क्योंकि दोनों सपोर्टर मिलके एक प्रोटेस्ट करने वाला था स्टेडियम में, और 65,000 सपोर्टर मिलके जब प्रोटेस्ट करेगा ना, तब प्रॉब्लम होगा। তো আমি তো ছোটবেলা থেকে দেখিনি একবারও যে এরকম ইস্ট বেঙ্গল মোহনবাগানের এরকম মেলবন্ধন, আমি তো দেখিনি, আর আমি শুনিও নি। আর যা এখন শুনছি এতে 100 বছরের ইতিহাসে এই প্রথমবার। সেখানে তো কোনো ভুল পদক্ষেপ বা ভুল কিছু সিদ্ধান্ত নেই, যেই কারণে আপনারা খেলাটাকে ক্যান্সেল করেছিলেন, সেটাও হলো না। তারপরেও আমরা দেখলাম কি সুন্দর একটা প্রতিবাদ জাস্টিসের জন্য। Protesting for safer society, not for only us, only for our women, only for our mother, only for our sister. Even in the police force, there are some ladies police. So we are protesting for everyone. So what is the purpose to catch in that police van? We have no clue. We have no clue why. Even they are telling that 144 is there, but we are protesting 2 kilometers away from YBK. So there is no law to arrest us. So we don't know why they are arresting us. ओनली फॉर प्रोटेस्ट हम लोग यहाँ खड़े हुए थे और ये लोग हम लोग को पकड़ के गाड़ी में बिठा दिया। दे आर थिंकिंग दैट वी आर द क्रिमिनल। जस्ट टेल मी हु आर द क्रिमिनल। जस्ट टेल मी हु आर द क्रिमिनल। जस्ट टेल मी। मार के उठाया। एंड दे आर थिंकिंग वी आर द क्रिमिनल। এই বিনীত গোয়েলকে, বিনীত গোয়েল হলো সবাই জানে কামদুনি কাণ্ড, 2013 সালের কামদুনি কাণ্ড সবাই মোটামুটি কম বেশি আমরা জানি। যেইখানে মমতা ব্যানার্জি একটা কমেন্ট করেছিল, ছোট ঘটনা এরকম একটা কমেন্ট করেছিল, সবাই হয়তো এটা কানে এখনো বাজে। দুপুর 2টোর সময় বাস থেকে নেমে বাড়ি ফেরার পথে ধর্ষণ করে খুন করা হয় কামদুনির কলেজ ছাত্রীকে। সেখানে সিআইডির হেড ছিলেন এই বিনীত গোয়েল। সেখানেও তার এগেনস্টে অনেক রকমের অনেক কথা উঠেছিল তখন, সেই সময় অনেক তথ্য লোপাট বা এসব করে সেটার ঠিকঠাক জাস্টিফিকেশন হয়নি, সেই সময়েরও এরকম দাবি দাবা আছে। এগুলো ভেতরকার খবর, সেগুলো সেরকমভাবে প্রকাশও হবে না, কিন্তু মানে মানুষ মানবিকতা যেটা ডাকে যেটা বলে, তো সেখানে তো কিছু থাকেই। এরা সবসময় তো ধামাচাপাই পড়ে যাবে, সিস্টেমটাই এরকম হয়ে যাচ্ছে, সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এই বিনীত গোয়েলকেও ভরসা করে লাভ নেই, না আমি তো করছি না, কিন্তু সাধারণ বিচার বুদ্ধি আছে আমার যেহেতু, তাই আমি এনাকে ভরসা করছি না। এটার একটা হেস্তনেস্ত চাই, মানে এটার একটা বন্ধ, এটা স্টপ হওয়া প্রচন্ড প্রয়োজন, কারণ চারিদিকে সমাজটা যা হচ্ছে সেটা নিয়ে আমার ভয় লাগে। এবার দেখা যাক, সুপ্রিম কোর্টের ওপরে তো এবার আমাদের যথার্থ আস্থা আছে, আশা করি জাস্টিস পাবো। আর এখনো পর্যন্ত যেরকম ভাবে এগোচ্ছে, যা দেখছি, যা শুনছি, তো যথেষ্ট ভালো পথেই এগোচ্ছে। আর ওখানে তো এরকম আবেগ নিয়ে বললে বা চললে হবে না, সেখানে যথার্থ প্রুফ আর সব কিছু বিচার করেই সেখানে তারা ডিসিশনটা নেবে। তার আগেই তো সব প্রমাণ হাফিস করে দিয়েছেন চারিদিকের লোকজনরা, কারা ভালো করেই জানে সবাই। ঠিক আছে, দেখা যাক কি হয়। উই ওয়ান্ট জাস্টিস। এটাই শেষ, এটাই শুরু। ওকে মেরে দেওয়া হয়েছে, নিজেরাই মদ গেলা ফুর্তি এইসব করে ওকে নানান রকম করে চেপে ধরে, তারপরে গলায় দড়ির ফাঁস করে, যেখানে চটি নিজেই এক সময় 2002-এ ভাই মাতাল টালির চালের খোপে ছিল পেমেন্দ্র মিত্র সরণি, সেখানে আকাশের মাটাকে গলা টিপে মেরে দিয়ে আর বালিশ চাপার নাটকে আর বাঁশের উপরে ঝুলিয়ে দিয়ে সকরিয়েছিল, ভাইয়ের বউ গলায় দড়িতে চলে গেছে। সেই রকম নাটকেই এইখানে এই মেয়েটার খেলাটা হলো। আসলে কিছু না, তবে গিয়ে কানটানা মাথা আসবে ওই প্রাক্তন ডাক্তার নির্মল মাঝি, তার বেটা আর তার কয়েকটা সঙ্গী, তাদেরকে টেনে বের করুক,
বিনীত গোয়েল, মুরলীধর, এদের দিয়ে কোনো কাজ হবে না। এরা হা হয়ে বসে আছে, সামনে কাউন্সিলর ভোট, আর এরপরে পুজোর বোনাস আর পুজোর টোপে একেবারে ডিজিআইজি আরপিএস হয়ে বসে যাব সেই টোপে। একটাই তো বলছি যে প্রত্যেকটা ঘরকে সচেতন হতে হবে যে আমার ঘরেও বেটি আছে, আর যদি আমার ঘরের বেটির এই দশা হয়, নিজেও তো একটা মহিলা হয়ে রয়েছে, নিজে কতগুলো পুরুষের জীবন খেয়েছে, আর কি করে সে গলা ফাটাচ্ছে যে ফাস্ট্রাক কোর্ট করে এই সেই করে, আর তবে গিয়ে তার ফাঁসি দাও। আর এদিকে আসল আসামি ভোগাটা হয়ে থাকো, রেজানুর প্রিয়াঙ্কার খেলার মতো প্রিয়াঙ্কাকে ভোগাটা করিয়ে দিল টাকার খেলা। কতই রঙ্গ আর দেখবো এই দুনিয়ার, জানা নেই। একটাই উপায়, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।